তুমি গল্প টল্প জানো? গল্প? কিসের গল্প? কে জানে, ভূতের গল্প আমি শুনবো না, রাক্ষস ফাক্ষসেরও নয়। তোমার মাথা ধরেছে? না, মাথা ধরবে কেন? জিজ্ঞেস করতে হয়, দিদি বলেছিল বরকে জিজ্ঞেস করবি মাথা ধরেছে কি না, যদি হ্যাঁ বলে তবে আস্তে আস্তে মাথা টিপে দিবি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় বিমল করের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস বালিকা বধূ। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে শ্রদ্ধেয় বিমল করের উপন্যাস বালিকা বধূ প্রথম পর্ব। কাহিনীটি কিঞ্চিত পুরাতন, সময়ের দিক হইতে ইহাকে 3 যুগ পূর্বেকার বলা যায়। রাজা পঞ্চম জর্জের মাথার ছাপওয়ালা টাকার চল তখন, আমাদের কৈশোরকাল। সেকালের টাকা অবশ্য একালে অচল। বোধ করি এই পুরাতন গ্রাম্য কাহিনীটিও এখনকার দিনে আর চলে না, তথাপি লিখিতে স্বাদ জাগিল। আমার পিতা স্বর্গত শশধর সিংহ মহাশয় মানুষটি অদ্ভুত প্রকৃতির ছিলেন। আচারে বিচারে তাহাকে অন্য 5 জনার সহিত এক করিবার কোনো উপায় ছিল না। তাহার প্রকৃতি ছিল ভিন্ন, আকৃতিটিও দেখিবার মতন। উচ্চতায় 6 ফুট, প্রস্থে অনুমান করি 4 ফুট পের। পিতামহের হস্ত দুইটি যথেষ্ট দীর্ঘ এবং মেরুদণ্ডটি সবল সরল ছিল। গাত্রবর্ণ পাকা বেল ফলের ন্যায়। পুরুষদের কেশচর্চাকে তিনি নারী সুলভ আচরণ বলিয়া মনে করিতেন এবং নিজ ধারণার প্রকৃষ্ট দৃষ্টান্ত হিসাবে তাহার মস্তকে এক গুচ্ছ কেশও তিনি বাড়িতে দিতেন না। আমাদের বাড়ির বাঁধা নাপিত ছিল, সে প্রত্যহ সকালে পিতামহাশয়ের ক্ষৌরকর্ম সম্পাদন করিত এবং প্রতি রবিবার সানরাইজ খুঁড়ে পিতার মস্তক মুন্ডন করিত। প্রয়োজনে তিনি মাথায় সাদা পাগড়ি পরিতেন। খুবই আশ্চর্যের কথা, কেশের প্রতি পিতা ঠাকুরের প্রসন্নতা সত্ত্বেও তাহার মুখমণ্ডলে একটি তেজিয়ান মোজ ছিল। তিনি গুম্ফ রক্ষাকে পুরুষ ধর্ম বলিয়া মনে করিতেন। আমার পিতা উপবীত ধারণ করিতেন। তাহার নিকট হইতে আমরা জানিতে পারি যে আমাদের পূর্বপুরুষ ছিলেন জাতিতে রাজপুত। আমার পিতামহ নানা কারণে দেশ বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করিয়া বাংলাদেশে চলিয়া আসেন। বাংলাদেশের যে প্রান্ত বর্ধমান জেলার আর্দ্র আবহাওয়া সজল শ্যামলতা হারাইয়া ক্রমশ রুক্ষ ও লাল হইয়া উঠিয়াছে, যেখানে অবারিত মাঠ, পলাশ ও বন খেজুরের ঝোপ, কয়লা কুঠির জ্বলন্ত চুল্লি, পিতামহ সেই স্থানে স্থানীয় অঘরী, চট্টরাজ, পক্ষী, সাহানা, মাঝি ইত্যাদির সহিত মিলিয়া মিশিয়া সেই সমাজে এক হইয়া গেলেন। আমাদের নিজস্ব কতিপয় আচার আচরণ অন্তঃপুরে কিছুকাল বজায় থাকিলেও ক্রমে তাহা প্রায় লোপ পাইল। আমরা সর্বপ্রকার সামাজিক কর্মে শিক্ষা দীক্ষায় বাঙালি সমাজের অনুবর্তী হইয়া গেলাম। আমার মাতা ঠাকুরানী স্থানীয় এক বাঙালি কুঠি গোমস্তার কন্যা ছিলেন। তিনি সুশ্রী ও লক্ষ্মী স্বরূপা বলিয়াই বোধ করি তাহার নামও ছিল লক্ষ্মী। আমার পিতামাতার 3টি সন্তান, আমি জ্যেষ্ঠ পুত্র। আমার ভগ্নী চন্দ্রা আমার পিঠ। ব্যবধান বৎসর 3 মাত্র। কনিষ্ঠ ভ্রাতাটি আমাদের অপেক্ষা 6-7 বছরের ছোট ছিল। পিতামহাশয় চিরকালই তাহাকে ধর্মরাজ বলিয়া ডাকিয়াছেন। ভ্রাতাটির ধর্মরাজ হইবার বিশেষ কোনো লক্ষণ তাহার জন্মলগ্নে প্রকাশ পায় নাই,
কিন্তু সে যখন ভূমিষ্ঠ হয় তখন পিতা ঠাকুর নিজ ঘরে বসিয়া মহাভারতের অষ্টদশ পর্ব পাঠ করিতেছিলেন। দুইটা হুলা বিড়াল বাহিরের বারান্দায় পরস্পরকে যুদ্ধে আহ্বান করিয়া তর্জন গর্জন করিতেছিল। কনিষ্ঠ পুত্রের জন্মগ্রহণের সংবাদে মহাভারতটি বন্ধ করিয়া পিতা ঠাকুর সদ্যজাত পুত্রকে ধর্মরাজ নামে অভ্যর্থনা করিলেন। পূর্বেই বলিয়াছি, আমার পিতা অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। ঠাকুর দেবতার দুর্বলতা বোধ করি তাহার ছিল না। পূজার প্রসাদ গ্রহণ করিতেন না, অঞ্জলি দিতেন না, অথচ ধর্ম ও সামাজিক আচরণে তাহার নিষ্ঠা ছিল। প্রত্যহ স্নান শেষে সূর্যমন্ত্র আবৃত্তি করা এবং রাত্রে মহাভারত, গীতা প্রভৃতি পাঠ তাহার অভ্যাস ছিল। তিনি বিদ্যাসাগরের বড় ভক্ত ছিলেন। ভক্তরা সাধারণত আবেগপ্রবণ ও অত্যুৎসাহী হইয়া থাকে। পিতা মহাশয়ের চরিত্রে এই দুটি গুণ যে কিঞ্চিত পরিমাণে ছিল না এমন নহে, তবে বোধ করি বিদ্যাসাগর মহাশয়ের মতন মহাপুরুষের প্রতি পিতার আকর্ষণের বিশেষ কারণটি বিদ্যাসাগর চরিত্রের পৌরুষ রূপ। পিতা ঠাকুর একদা পার্শ্ববর্তী কোনো গ্রামে বাল্যবিবাহ দিতে গিয়া থানা পুলিশ পর্যন্ত করিয়াছিলেন। পরে বিদ্যাসাগরের নামে গ্রামে একটা পাঠশালা খুলিয়া দিয়াছিলেন। সেখানে গ্রামের বালক বালিকারা নির্বিবাদে সকালে মুড়ি ছোলা চিবাইত এবং বিনা খরচায় পাওয়া বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়ের পাতা ছিঁড়িত। কয়েকটি বাউরি ও ঐরূপ শ্রেণীর শিশুকেও পিতার বিদ্যাসাগর পাঠশালায় উলঙ্গ অবস্থায় মুড়ি চিবাইতে দেখিয়াছি আমি। সেই বিদ্যালয় এখন আর নাই। পিতামহ আমাদের অবস্থা সচ্ছল করিয়া ইহলোক হইতে বিদায় লইয়াছিলেন। পিতা মহাশয় সেই সচ্ছলতা উত্তরোত্তর বৃদ্ধি করেন। জমি জায়গা, ধান, বাড়িঘর ইত্যাদি পূর্বেই হইয়াছিল। পরে পিতা ঠাকুর কয়লা কুঠিতে কন্ট্রাক্টরির কাজ লইলেন। লরি খাটাইতেন, মধ্যে মধ্যে পুরনো লোহা লক্কর নিলামে ডাকিয়া বেচিয়া দিতেন। একবার একটা ভাঙা বয়লার কিনিয়া গ্রামে আনিয়া তিনি আধুনিক চুল্লিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইট তৈরির চেষ্টা করেন। দুঃখের বিষয় হল, সেই ভাঙা বয়লারের পিছনে অর্থ ব্যয় হইল বটে, কিন্তু ইট হইল না। পড়িয়া থাকিতে থাকিতে ফণি মনসার জঙ্গলে বয়লারটা ঢাকা পড়িল। গোখরো সাপের উৎপাত বাড়িল। ভাঙা বয়লারটাকে লরি যোগে অন্যত্র না পাঠাইয়া আর উপায় রহিল না। প্রায় প্রবীণ বয়সে পিতামহাশয়ের মাথায় দুইটি খেয়াল চাপিল। কেমন করিয়া জানি না, তাহার ধারণা হইল কৈশোর বিবাহ আমাদের সমাজ ও সংসারের পক্ষে সর্বাপেক্ষা মঙ্গলকর। এই বিষয়ে তিনি 55 পৃষ্ঠাব্যাপী এক গ্রন্থ রচনা ও প্রকাশ করিয়াছিলেন নিজ অর্থে। করিয়া তাহা বিলাইতে লাগিলেন। তাহার দ্বিতীয় খেয়ালটি হল নব্য আর্য সমাজ গোছের একটা প্রতিষ্ঠান খোলা। দ্বিতীয় খেয়ালটি অবশ্য দীর্ঘস্থায়ী হয় নাই। একমাত্র ফল ফলিয়াছিল এই যে, সেই সমাজের অনুশাসনে আমরা সামাজিক মেলামেশায় প্রায়শই সাধু ভাষা ব্যবহার করিতে চেষ্টা করিতাম, কারণ উহাই নাকি শিষ্টাচার সম্মত ভাষা। পিতামহাশয়ের প্রথম খেয়ালটি আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হইয়াছে। কথাই বলিব, কাজে করিব না, পিতামহাশয় সেই ধাতের মানুষ ছিলেন না। কৈশোর বিবাহ যে কত উপকারী এবং মঙ্গলকর তাহার প্রত্যক্ষ প্রমাণ দেখাইবার জন্য তিনি আমার এবং চন্দ্রার বিবাহ দিলেন একই মাসে, কয়েকদিনের আগু পিছুতে। আমি তখন 4 মাইল দূরের লোহা কারখানায় হাই স্কুলে 2nd ক্লাসে পড়ি। বয়ক্রম 16 বৎসর। চন্দ্রার 14 বৎসর পূর্ণ হইয়াছিল। আমার গোফ উঠিতেছে সবে। চন্দ্রা সদ্য শাড়িতে অভ্যস্ত হইয়াছে এবং তাহার মাথায় বড়জোর হাতখানেক চুল হওয়ায় খোপার রকম ফের হইতেছে। আমার মাথায় অবশ্য চুল না থাকারই কথা, কিন্তু মাতা পিতা বর্তমানে মুণ্ডিত মস্তক হইব, মাতা ঠাকুরানীর ইহাতে ঘোরতর আপত্তি। ফলে আমার মস্তকে যাত্রা দলের দিন ব্রাহ্মণের পরচুলার মতো খোঁচা খোঁচা কিছু কেশ ছিল। তাহাকে কেশ না বলিয়া ক্লেশ বলাই সঙ্গত। চন্দ্রাকে বেনারসি শাড়িতে কলা বউয়ের মতো মুড়িয়া বিবাহ অনুষ্ঠানে বসানো হইয়াছিল, আর আমাকে ক্ষত্রিয় রাজপুতের অনুকরণে জরির কাজ করা মখমলের পিরান ও কর্তা পরিয়া পাগড়ি বাঁধিয়া বিবাহ যাত্রায় যাইতে হইয়াছিল।
পিতা মহাশয়ের হস্তে একটি কোষবদ্ধ ওষি ছিল, পারিবারিক স্মৃতিচিহ্ন। যাহা হোক, এই বিবাহের পরবর্তী অধ্যায়ই আমার কাহিনী। যেটুকু পিতৃপরিচয় দিলাম তাহা না দিলে এই গল্পের ভূমিকা ঠিক জমিত না। আমার বালিকা বধূটির নাম ছিল রজনী, ডাকনাম চিনি। পিতৃগৃহে তাহার ডাকনামের চলটাই ছিল বেশি। এমনকি আমাদের বিবাহের সময় কন্যাপক্ষ যে রুমালপদ্ম ছাপাইয়াছিল, তাহাতে নলিনী দিদি তাহার আশীর্বাদে রজনীকে চিনি পাতা দই বলিয়া উল্লেখ করিয়াছিলেন। দইটি যে চিনি পাতা তাহাতে সন্দেহ কি, কিন্তু তাহার সম্পূর্ণ স্বাদ পাইতে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করিতে হইয়াছিল। বিবাহের সময় 14 বৎসর পূর্ণ হইয়াছিল। বলা প্রয়োজন, আমার পিতা মহাশয় বাল্য বিবাহের ঘোরতর বিরোধী ছিলেন। ফলে 13 বৎসর পর্যন্ত এই কার্য হওয়ার কোনো উপায় ছিল না। তাহার সিদ্ধান্তে বাল্যকালটাকে বড়জোর 13 বৎসর পর্যন্ত টানা যায়, তাহার পর কৈশোর। নিজ কন্যার ক্ষেত্রেও পিতা ঠাকুর এই নিয়মটি রক্ষা করিয়াছিলেন। সমবয়স্কা হওয়ার ফলে চন্দ্রা ও রজনীর মধ্যে স্বাভাবিক আত্মীয়তা গভীর সখিত্বে ও প্রণয়ে দাঁড়াইয়াছিল। কন্যা এবং পুত্রবধূ নিকটে থাকিলে আমার পিতা প্রবল প্রতাপান্বিত সিংহ মহাশয়ও গর্জন ভুলিয়া যাইতেন। মাতা ঠাকুরানীর মুখে হাসি ভরা থাকত এবং নাবালক ভ্রাতাটি তাহার পেন্টুল সম্পর্কে সতর্ক থাকিত। তবে কিনা ননদ ভাজে একত্রে বড় একটা থাকিতে পারিত না। বৎসরে 2-4 বার তাহাদের একত্রে থাকিবার সুযোগ জুটিত। পালা পার্বণে রজনীকে যখন শ্বশুরালয়ে আনানো হইত এবং চন্দ্রাকে পিত্রালয়ে। চন্দ্রার স্বামীর নাম শরৎ, সে শহুরে ছেলে, আমার অপেক্ষা বয়সে সামান্য বড়। শরৎ ভ্রাতা শরৎ ঋতুর মতোই সহাস্য প্রকৃতির ছিল। তাহার গড়নটি ছিপছিপে, রং বেশ ফর্সা, চক্ষু দুটিতে বুদ্ধি ও চতুরতার ছাপ ছিল। শরৎ শহরের স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়িত। অঙ্কে তাহার মাথা খুব সাফ ছিল। ম্যাট্রিক পরীক্ষার পর বাঁকুড়া খ্রিস্টান কলেজে রাখিয়া তাহাকে সায়েন্স পড়ানো হইবে, গুরুজনদের এইরূপে অভিলাষ ছিল। শরৎ নানা গুণে ভাগ্যবান। তাহার পিতা পেশকারি করিতেন। সে শহরে থাকে, শহুরে স্কুলে পড়ে, 10 আনা 6 আনা চুল ছাটে, সুদৃশ্য জামা জুতো পরে, বায়োস্কোপ দেখে। স্বভাবতই আমার কিঞ্চিত ঈর্ষা থাকার কথা, হয়তো তাহা ছিল, কিন্তু সর্বাধিক ঈর্ষা ছিল অন্য কারণে। চন্দ্রাকে বৎসরের মধ্যে প্রায় 9 মাসই শরৎ কাছে পাইত। আমি রজনীকে 3 মাসও পাইতাম না। ভাগ্যবান শরৎ অবশ্য আমার বন্ধু হইয়া গিয়াছিল এবং সেই বন্ধুত্ব পরে আমার যথেষ্ট কাজে লাগিয়াছিল। পূর্বেই বলিয়াছি, 2nd ক্লাসে পড়িবার সময় আমার বিবাহ হয়। আমার বয়স তখন 16। বিবাহ হইয়াছিল ফাল্গুন মাসে, চন্দ্রার বিবাহের পক্ষকাল পরেই। আমাদের কালে ম্যাট্রিক পরীক্ষার জন্য যাহা পাঠ্য ছিল, তাহার মধ্যে বিবাহ সংক্রান্ত জ্ঞান লাভের উপাদান কিছুই ছিল না। জন গিলপিন, হ্যামিলিনের বাঁশিওয়ালা প্রভৃতি মজাদার ইংরাজি কবিতা হইতে বা শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কিটসের জল, স্থল, আকাশ, মেঘ, পাখি ইত্যাদির টুকরো কবিতা হইতে বিবাহ জ্ঞান জন্মায় না। ইংরাজি গদ্যের বেশিটাই ছিল রসকসহীন। অবশ্য টট সাহেবের রাজপুত কাহিনীটা আমাদের বেশ পছন্দ ছিল, কিন্তু 2nd ক্লাসে উঠিয়াই তো এত সব আমার পড়িবার কথা নয়। সুতরাং 2-4টি বাংলা কবিতা ও গল্পগ্রন্থই আমাদের রসজ্ঞানের সম্বল ছিল। মনে পড়িতেছে, আমাদের বিবাহের দিনটিতে খুব প্রত্যুষে ঘুম ভাঙিয়া উঠিয়াছিলাম। খুব দ্রুত আকাশ সাদা হইয়া গিয়াছিল। ফাঁকা মাঠ ও তৃণাচ্ছাদিত ঘাসে ফাগুনের শিশির পড়িয়া গ্রাম্য পথ প্রান্তর কেমন কোমল দেখাইতেছিল। আম জাম শিশু গাছের আশ্রয় ছাড়িয়া পাখিগুলি উড়িয়া যাইবার পূর্বে অনেকক্ষণ ডাকাডাকি করিয়াছিল। সূর্যোদয়ের সময় আমার স্নান পর্ব চলিতেছিল এবং তখন একটি ভোরের কোকিলও কুয়োতলার পাশে নিম গাছে বসিয়া মধুর করিয়া ডাকিতেছিল।
সন্ধ্যায় বিবাহ। আমাদের ভাড়া খাটা লরিতে শতরঞ্চি চাদর বিছাইয়া বরযাত্রীরা চলিল। একটি ভাড়াটে বাস আনানো হইয়াছিল, তাহার মধ্যে পিতামহাশয়ের ঘনিষ্ঠ কয়েকজন, ড্রাইভারের পিছনে গদিয়াটা ফার্স্ট ক্লাসে বরবেশী আমি ও আমার পাশে শরৎ। পিতা ঠাকুর পিছনে ছিলেন। পথে ফাল্গুন মাসের বৈকালিক হাওয়া দাপাদাপি শুরু করিল। এ সময় আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলাম। শরৎ আমার গায়ে হেলিয়া অনুচ্চ কণ্ঠে বলিল, ধৈর্য ধর, ধৈর্য ধর, বাঁধ বাঁধ বুক, রজনী সমাগমে না থাকিবে দুঃখ। শরৎটা যে তখন একটু আধটু কাব্যচর্চা করিত, তাহা আমি তখন অবগত ছিলাম না। মাসটি ফাল্গুন, শুক্লপক্ষ, লগ্ন ছিল সন্ধ্যায়। যথারীতি অগ্নিসাক্ষী, শুভদৃষ্টি, হোম ইত্যাদি আচার অনুষ্ঠানের মধ্যে আমার বিবাহকর্ম সম্পন্ন হইল। বলিতে কি, আমি এই বিবাহের 1 আনা বুঝিলাম, 15 আনাই বুঝিলাম না। চন্দ্রার বিবাহে যাহা যাহা ঘটিতে দেখিয়াছি, প্রায় সেই রকমই সব ঘটিতে লাগিল। যে যাহা করিতে বলিল, অত্যন্ত ভক্তিভরে তাহা পালন করিলাম। ইতিপূর্বে 2-1 বার আমার সামান্য ম্যালেরিয়া জ্বর হইয়াছিল। জ্বর আসিলে আমার চোখ লাল হইত, গায়ের লোমগুলি ফুলিয়া সজারুর মতন হইত। বিবাহকালে অবস্থাটা ঠিক সেই প্রকার হইয়াছিল। শুভদৃষ্টির সময় চারিপাশে প্রচণ্ড কলরবের মধ্যে লাল লাল চোখ লইয়া একবার তাকাইয়াছিলাম। কি দেখিয়াছিলাম কে জানে। ক্ষণেকের জন্য স্কুলের সরস্বতী ঠাকুরের কথা মনে পড়িয়াছিল, এবং আমি হাতের মালাটি বধূর গলায় পরাইয়া দিবার সময় পুষ্পাঞ্জলি দিবার মতো কত না বিনীত হইবার চেষ্টা করিয়াছি। পারিয়াছি কি না জানি না। পাল্টা মালা দিবার সময় রজনী কি করিয়াছিল আমি দেখি নাই, মুদিত নয়নে ছিলাম। কিন্তু আমার দৃঢ় সন্দেহ, মালাটি কোনো রকমে আমার মাথায় গলাইয়া দিবার সময় সে আমার কানে হাত দিয়াছিল। রজনী অবশ্য তাহা স্বীকার করে না। রজনীকে মোটামুটি ভালো করিয়া দেখিতে পাইলাম বাসর ঘরে। মস্ত বাসর বসিয়াছিল। বিস্তর মেয়ে পুরুষ, তাকিয়া, বালিশ, গোলাপ জলের ছিটা, ফুল, হারমোনিয়াম, নানা বয়সের নানা আকারের মেয়েদের কল কোলাহলে আমার জ্বর ছুটিয়া ঘাম ছাড়িল। শরৎ টরত বাসরে ঢুকিয়াছিল। সে আমায় ভরসা দিল। 2-4টা মেয়েলি প্রশ্নের চমৎকার জবাবও সে দিয়াছিল। এই হট্টগোল রাতে কমিয়া আসিল। আমাদের বরযাত্রীরা সব বিদায় লইল। সামান্য বেশি রাত্রে নলিনী দিদি বাসরে আসিয়া বসিলেন। তাহার গান হইল, হাসি তামাশা হইল। নলিনী দিদির সেই গানের কথা আজও আমার কিছু কিছু মনে পড়ে। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসি রূপ গান। গাহিতে গাহিতে তিনি যখন আমার প্রতি কৌতুক কটাক্ষ করিয়া গাহিতেছিলেন, আজি হৃদয়ের সব আশা, সব সুখ ভালোবাসা তোমাতে হউক অবসান, তখন আমার সদ্য বিবাহিত বালিকা বধূটির হৃদয়ের আশা, সুখ, ভালোবাসা ইত্যাদি বিষয়ে বিন্দু মাত্র কিছু অনুমান করা আমার অসাধ্য ছিল। যাহা হোক, গানের পর রঙ্গতামাশা শুরু হইল। শেষে নলিনী দিদি আমায় বলিলেন, ভাই, এবার বলো তো আমাদের চিনি কেমন মিষ্টি। আমি কোনো জবাব দিলাম না। লজ্জায় মুখমণ্ডল তপ্ত হইতে লাগিল। নলিনী দিদি পীড়াপিড়ি করিতে লাগিলেন। চিনি তাহার সমবয়সীদের সহিত গুজগুজ করিতেছিল, হাসিতেছিল, লুডু খেলিতেছিল। আমি কি বলিব বুঝিতে না পারিয়া বলিলাম, জানি না। তখন নলিনী দিদি হাসিতে হাসিতে গাত্রোত্থান করিলেন, বয়স্কাদের উঠিতে বলিলেন, এবং চলিয়া যাওয়ার সময় আমার কানের কাছে ফিসফিস করিয়া বলিয়া গেলেন, একটু চেয়ে চেখে দেখো মিছরি না মধু। ও মা, তুমি কেমন ছেলে গো। বড়রা গেল, ছোটরা থাকিল। ছোট অর্থে রজনীর সমবয়সী আত্মীয়া মেয়েরা এবং কিছু ঘুমন্ত বাচ্চা কাচ্চা। 2 জন যুবতী বধূও থাকিলেন দেখাশোনার জন্য। বলিতে কি, এই সময় সাহস করিয়া আমার বধূটিকে আমি নিরীক্ষণ করিলাম। আমার মাতা ঠাকুরানীর নানা অলঙ্কার দেখিয়াছি,
তাহার গহনার মধ্যে একটি প্রজাপতি ছিল, মিনার কাজে ভরা। রজনীকে যেন সেই রকম দেখাইতেছিল। শাড়িতে, জামায়, গহনায় তাহার সর্বাঙ্গ ঢাকা। নানা ধরনের রং ও উজ্জ্বলতা মিনা করা কাজের মতো তাহার ক্ষুদ্র অবয়বটিকে ঢাকিয়া রাখিয়াছে। তাহার মুখমণ্ডল মোটামুটি এতক্ষণে ভালো করিয়া দেখা যাইতেছিল। লম্বা চিকন গড়নের মুখ, চিবুকটি যেন বরফি কাটা, নাকটি বাঁশির মতো, কপাল ছোট, পাতা কাটা খোপার জন্য কপালের অনেকখানি এবং কান ঢাকা পড়িয়াছে। রজনীর চক্ষু দুটি অবিকল কাজললতা। টানা টানা চোখের তলায় তাহার চঞ্চল কৌতুক ভরা মণি দুটিও আমি লক্ষ্য করিলাম। রজনীকে আমার চোখে ধরিয়াছিল। রংটি সামান্য চাপা না হইলে বুঝি আরও ভালো লাগিত। পুত্রের বিবাহে পিতা মহাশয় ধুমধাম কিছু মন্দ করেন নাই। সানাই বাজাইয়াছিলেন, ভিয়েন বসাইয়াছিলেন, সকল ব্যবস্থাই চন্দ্রার বিবাহের অনুরূপ। গ্রামের বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ ছাড়াও পিতা ঠাকুর আমার স্কুলের মাস্টার মশাইদেরও নিমন্ত্রণ করিয়াছিলেন। মাস্টার মশাইরা আমার বিবাহে কিছুটা কৌতুক অনুভব করিলেও তেমন বিস্মিত হন নাই। এরূপ বিবাহ ওই অঞ্চলে তখনকার দিনে অদৃষ্টপূর্ব ছিল না। আমার সহপাঠী বন্ধু কয়েকজন আসিয়াছিল। তাহারা আমার কানে কানে এমন সব প্রশ্ন শুধাইতে লাগিল যাহার জবাব আমার জানা ছিল না। তাহারা হাসাহাসি করিল, আমায় কিলচর মারিল। অন্তরালে শরৎ আমার গলা জড়াইয়া দুই একটা বিশেষ পরামর্শ দিল। ফুলশয্যার ঘরে রজনীকে নূতন করিয়া দেখিলাম। চন্দ্রা ভাতৃজায়ার হাত ধরিয়া ঘরে পৌঁছাইয়া দিয়া গেল। 2 দিনেই উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বেশ জমিয়া গিয়াছে তাহার সংবাদ আমার জানা ছিল। বিবাহিতা বলিয়া এই কয়দিনেই যেন চন্দ্রার একটা সাবালিকার মর্যাদা বোধ জাগিয়াছে। বিশেষত ভ্রাতার বিবাহে তাহার পদমর্যাদা ও নবলব্ধ গৌরবটি সে বিলক্ষণ প্রকাশ করিতেছিল। উহারা যখন আসিল তখনই বেশ বোঝা গেল 2 জনার মধ্যে পূর্ব হইতেই কেমন একটা হাস্য কৌতুক ও রঙ্গ চলিতেছিল। আপাতত তাহার প্রকাশ্য লক্ষণ না থাকিলেও পরোক্ষ চিহ্নগুলি বর্তমান ছিল। উভয়কেই যথেষ্ট সাবালিকা করার চেষ্টা সাজসজ্জা ছিল, কিন্তু শরীরে বা আচরণে ছিল বলিয়া মনে হয় না। বালিকত্ব না ঘুচিলেও উভয়কে বড়ই সুন্দর দেখাইতেছিল। অকালের ফল শুনিয়াছি বরাবরই অধিকতর সুস্বাদু এবং মিষ্ট। চন্দ্রা অনুচ্চ গলায় কি যেন 2-4টা কথা বলিল। পাথরের গোল টেবিলে রাখা পান জল দেখাইয়া দিল। তাহার পর সহাস্য মুখে ঘর ছাড়িয়া চলিয়া গেল। বাহির হইতে দ্বার বন্ধের শব্দ শুনিলাম। বসন্তকাল হইলেও ফুলশয্যার জন্য তেমন একটা ফুলের বাহুল্য শয্যায় ছিল না। বাড়ির বাগানের কিছু ফুল ও বেলকুড়ি, 2টি বেলকুড়ির মালাও ছিল। মৃদু মৃদু ফুলগন্ধ শয্যায়। ষোড়শ বৎসরের বিবাহিত কিশোরটি তাহার নব পরিণীতা বালিকা বধূকে দেখিতেছিল, কখনো সলজ্জ মুখে, কখনো বুঝি সাহস ভরে। রজনীকে বড়ই সুন্দর দেখাইতেছিল। পরনে লাল খয়েরি ডুরে শাড়ি, গায়ের জামাটা সামান্য বড় বড়, মাথায় 8খানা ঘোমটা, হাত ভরা অলঙ্কার। মানুষটির তুলনায় এই সবই বড় বড়, তথাপি ওই বালিকাটির বধূ রূপে কোনো ঘাটতি ছিল না। চন্দ্রা চলিয়া যাওয়ার পর রজনী অল্পক্ষণ দরজার দিকে দৃষ্টি মেলিয়া দাঁড়াইয়া থাকিল। আমি ঘরে আছি কি নাই সে বিষয়ে তাহার মনোযোগ দেখা গেল না। আমার বুকটাও এ সময় বড়ই ধরফর করিতে শুরু করিয়াছিল। হৃৎপিণ্ডটা যেন অনবরত লাফ মারিতেছিল। রজনী আগাইয়া গিয়া সশব্দে দরজার খিল বন্ধ করিল। আমার কান 2টি ততক্ষণে আগুন হইয়াছে, চোখ করকর করিতেছিল। রজনীর ভাবগতিক কেমন যেন ভিন্ন প্রকৃতির। সে দরজায় গা হেলাইয়া কান পাতিয়া দাঁড়াইয়া আছে, মুখে সকৌতুক উত্তেজনা ও হাসি। ঘরে একটা চীনা টেবিল বাতি জ্বলিতেছিল। ঘরটি দোতলায়। পূর্ব দক্ষিণের জানলাগুলি খোলা,
বাহিরে আম গাছের পত্রপল্লবে জ্যোৎস্না পড়িতেছে, বাতাসে পাতার শব্দ ভাসিতেছে। সামান্য সময়ে যেন কত দীর্ঘ মনে হইল। দেখিলাম রজনী নিঃশব্দে খিল খোলার চেষ্টা করিতেছে, পারিতেছে না। এ ঘরের খিলটা বেশ আট ও শক্ত, গায়ের জোর বা দমকা ধাক্কা বিনা তাহাকে আয়ত্তে আনা যায় না। রজনী সামান্য চেষ্টা করিয়া তাহার চোখের ইশারায় আমাকে ডাকিল। পা পা করিয়া নিকটে গেলাম। রজনী কথা বলিল না, হাত মুখের ইশারায় আমায় বুঝাইয়া দিল সাবধানে নিঃশব্দে আমায় খিলটি খুলিয়া দিতে হইবে। কিছু একটা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, রজনী তাহার ওষ্ঠে আঙুল তুলিয়া আমায় নীরব থাকিতে বলিল। রজনীর পরামর্শ মতন খিল খোলা হইল। চোখের ইশারায় সে আমায় পাশে সরিয়া যাইতে বলিল। আদেশ পালন করিলাম। রজনী আচমকা দরজাটা খুলিয়া ধরিতেই মূর্তিমান শরৎকে দেখা গেল। চন্দ্রা ছুটিয়া পালাইতেছিল, সশব্দে বারান্দায় আছাড় খাইল। হাসির খিলখিল হো হো শব্দ, আরও যেন কাহারা কোথায় লুকাইয়াছিল, তাহারা অন্তর্ধান হইল। ধরা পড়িয়া চোরের মতো শরৎ বলিল, আমি কিছু জানি না, ওরা আমায় এখানে দাঁড়াতে বলল। রজনী জিভ ফ্যাংচাইয়া বলিল, আহা গঙ্গাচল। মতি ঠাকুমা আসিয়া শরৎকে ডাকিলেন। এই জামাই, শুতে যা, কত রাত হচ্ছে জানিস? শরৎ সুবোধ বালকের মতো চলিয়া গেল। ঘরের দরজাটা এবার আমিই বন্ধ করিলাম। রজনী তখনও যেন হাসির ঘোরে ছিল। চোর ধরা খেলায় তাহার প্রচুর কৌতুক জুটিয়াছে। কিঞ্চিৎ সাহস আশায় আমার তৃষ্ণা পাইয়াছিল। আমি জল খাইলাম। রজনী তাহার মাথার ঘোমটাটা পুরাপুরি খুলিয়া ফেলিল। তাহার চুল যথেষ্ট, তবু অত বড় খোপা হওয়ার কথা নয়। কোনো রকম একটা কারিকুরি করিয়া বেশ একটা বড় খোপা রচনা করা হইয়াছে। তাহাতে সোনার চিরুনি, রূপোর কাটা। রজনীর কাঁধটি বেশ পরিষ্কার। মটর মালা হারের আংটা সেখানে চিকচিক করিতেছে। পাথরের টেবিলের নিকটে সরিয়া গিয়া রজনীও ঢকঢক করিয়া এক গ্লাস জল খাইল। তাহার পর পানের ডিবা হইতে দুইটি পান লইয়া মুখে পুরিয়া চিবাইতে লাগিল। দেখিতে দেখিতে পানের রসে তাহার ওষ্ঠ রাঙা হইল। রজনীর মুখের তুলনায় পানের খিলি দুইটা যে বেশ বড়, তাহাতে আর সন্দেহ কি। গাল ভর্তি পানের পিচ, তাহার পাতলা পাতলা ঠোঁট উপচাইয়া থুথনিতে পড়িল। আমি মন্ত্রমুগ্ধ নেত্রে আমার বালিকা বধূর চিবুকে সেই লাল ফোঁটাগুলি দেখিতেছিলাম। বিছানায় বসিয়া রজনী গায়ের আঁচলটা আলগা করিল। পারিলে যেন এ বোঝা মুক্ত করিয়া সে হালকা হইত। খাটের কিনারায় পা ঝুলাইয়া তাহা দোলাইতে দোলাইতে রজনী একবার আমার দিকে তাকায়, পরক্ষণে মুখ ফিরাইয়া লয়। তাহার পায়ে রূপার বিছা মল। সে যতই পা দোলায় ততই মলের ছোট ছোট দানাগুলিতে ঝিনঝিন করিয়া শব্দ ওঠে। কয়েকবার আমার দিকে তাকাইবার পর রজনী ফিক ফিক করিয়া হাসিয়া ফেলিল। তাহাকে হাসিতে দেখিতে আমিও হাসিলাম, যেন হাসি এবং পাল্টা হাসির মধ্য দিয়া গোড়ার আলাপটা সারা হইয়া গেল। বাহিরে প্রবল বাতাসের একটা দমকা আসিয়াছিল। খোলা জালনার পাটগুলিতে শব্দ হইল। একটা পাট সশব্দে বন্ধ হইয়া গেল। বাহিরের আম গাছটার ডালপালায় মর্মর সরসর শব্দ উঠিল। রজনী জালনার দিকে তাকাইয়া তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল। কি শব্দ? গাছের। কি গাছ? আম। কাঁচা মিঠে? কাঁচায় কাঁচা, পেকে গেলেই পাকা। রজনী তেমন প্রসন্ন হইল না। মুখে একটা সন্দেহের ভাব ফুটাইয়া বলিল, তোমায় বলেছে। অল্প চুপচাপ। বাতাসে বন্ধ জালনার পাটটি আমি খুলিয়া দিতে গেলাম। বাহিরে উথাল পাতাল বাতাস, টল টলে জ্যোৎস্না। আম গাছটি হেলিয়া দুলিয়া চাঁদের কিরণে পাতা ভিজাইয়া যেন আপন মনে মাথা নাচাইতেছে। আমি ফিরিয়া আসিতেই রজনীর যেন হঠাৎ কি মনে পড়িল। সে তাহার পাতলা লাল টুকটুকে জিভটি আধ বিঘত বাহির করিয়া এই বলিয়া জিভ কাটিল।
পরক্ষণেই দেখি বিছানা হইতে তড়াক করিয়া নিচে নামিল। আমি থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়াছি। রজনী পায়ের মল বাজাইয়া আমার মুখোমুখি আসিল। তাহার পর পলকে আমার পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া ঢিপ করিয়া একটা প্রণাম সারিল। আমি নির্বোধের মতন দাঁড়াইয়া থাকিলাম। রজনী উঠিয়া দাঁড়াইল, বলিল, মা বলে দিয়েছিল বরকে পেন নাম করিস, দিদিও বলেছিল, আমি ভুলেই গিয়েছিলাম। বর শব্দটি আমার কানে বড়ই মিঠা বাজিল, বাজিয়া মরমে প্রবেশ করিতেছিল। বোধ করি সেই আবেশে আমি চক্ষু দুইটি বন্ধ করিয়া ফেলিলাম, কিন্তু রজনীর হি হি করিয়া হাসিয়া উঠিল। আমি চক্ষু চাহিয়া দেখি সে মুখে আঁচল চাপা দিতেছে। হাসি পাওয়ার মতন উপাদান কোথায় ছিল জানি না, তবে মনে হইল আমার মুদিত চক্ষু ও মৌখিক আবেশটা বোধ করি রজনীকে হাসাইয়াছে। ক্ষুণ্ণ হইলাম। রজনী আঙুল দিয়া শেষে হাসির উপাদানটা দেখাইল। দেখিলাম আমার ধুতির কোঁচায় খানিকটা সিঁদুর লাগিয়াছে। প্রণাম করার সময় হোক বা উঠিবার সময় হোক, রজনীর সিঁথির সিঁদুরে আমার এই অবস্থা। হাত দিয়া পরিষ্কার করিতে গেলাম, হাত লাল হইল, ধুতিটা আরও লাল হইয়া গেল। রজনী আরও মজা পাইয়া হাসিল। হয়তো একটু লজ্জিত হইয়াছিলাম, কিন্তু কি যেন অদৃশ্য কারণে রোমাঞ্চিত না হইয়াও পারিলাম না। হাসি থামিলে রজনী বিছানার কাছে গেল। খেলার ছলে কয়েকটা ফুল তুলিয়া লইয়া লোফালুফি করিয়া খেলিল। তেঁতুল বিচি লইয়া মেয়েরা যেমন খেলে, তাহার পর খোপায় ফুল গুজিবার চেষ্টা করিল। জানলার বাহিরে একটা ঘুম ভাঙা কাক ডাকিল। মস্ত একটা হাই তুলিয়া রজনী বলিল, কাক ডাকছে, রাতে কাক ডাকা বড্ড খারাপ। বলিয়া বিড়বিড় করিয়া কোনো একটা মন্ত্র পড়িয়া সে এই অশুভকে কাটাইল। আমি বলিলাম, খুব জ্যোৎস্না ফুটলে কাকরা ডাকে, ভাবে ভোর হচ্ছে। রজনীর জ্যোৎস্না দেখিবার স্বাদ হইল, কিন্তু জালনার দিকে যাইবার সাহস হইল না। বড় বড় খোলা জালনা, বাহিরে আম গাছে বাতাসের সরসর শব্দ, চারিপাশ নিস্তব্ধ ও নিদ্রিত হইয়া আসিয়াছে। সাহসাভাবে রজনী কয়েকবার জালনার দিকে তাকাইল, পা বাড়াইল না। বধূর মনোভাব বুঝিতে আমার বিলম্ব হইল না। আমি জালনার ধারে গিয়া দাঁড়াইলাম। প্রায় সাথে সাথেই রজনী আমার পাশে আসিল। আমাদের বাড়ির পাঁচিল তোলা সীমানাটা পার হইলেই তেঁতুলতলা, ছোট ছোট ঝোপ, পথ, মাঠ, উঁচু নিচু প্রান্তর, অনেকটা দূরে রেল লাইন। ফাল্গুনের অফুরন্ত দক্ষিণা বাতাসে এবং মরি মরি চাঁদের আলোয় আমার বালিকা বধূটির উচ্ছ্বাস জাগিল। বলিল, কি চমচমে জ্যোৎস্না। হাসিয়া ফেলিলাম, বলিলাম, চমচমে জ্যোৎস্না আবার কি? রজনী অবাক। ও মা, মানুষটা চমচমে জ্যোৎস্না বোঝে না? কাজল লতার মতো চক্ষু দুটির পল্লব বিস্ফারিত করিয়া সে বলিল, চমচমে জানো না? চমচম জানি, খায়। আমার অজ্ঞতা এতই নিদারুণ যে বিষয়টি সম্পর্কে দ্বিতীয় কোনো কথা বলার আগ্রহ আর রজনীর হইল না। বেজার হওয়ার মতো মুখভঙ্গি করিয়া রজনী বলিল, পেটুক ঠাকুর খালি মিঠাই চেনেন। আমি মন্ডা মিঠাই খাই না। ই রে, খায় না আবার? গপ গপ করে খেতে দেখলাম। কোথায়? আমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে। সে তো বিয়ে বলে খেতে বলল সবাই। রজনী মাথা দুলাইয়া আমার শেষ কথাটা পুনরাবৃত্তি করিল, অবশ্য রঙ্গভরে। তাহার পর দুষ্টুমির হাসি হাসিয়া বলিল, নাড়ু গোপাল রে, খেতে বললে খায়, না বললে আচায়। কথা শেষে ওষ্ঠের প্রান্তে এমন একটি পরিহাসের কুঞ্চন তুলিল যে আমি অপলোকে তাহা দেখিতে লাগিলাম। কি মনে পড়ায় রজনী বলিল, তুমি কানমলা খেয়েছ? কি কানমলা? ভাগ, বেনু দিদি তোমায় খাওয়ায়নি? আমার সামনে বসেই তো খেয়েছ। অত সস্তা?
ও মা, এ কেমন রে? রজনী চক্ষু দুইটি বিস্ফারিত করিয়া গালে হাত তুলিল, বলিল, বাসি বিয়ের দিন সকালে আমার সামনে বসে কি খেলে? ঘটনাটি মনে পড়িল। রজনীর কোনো আত্মীয়া আমার কর্ণে অতি গোপনে কয়েকটি কথা বলিবার চেষ্টা করিতেছিলেন। স্বভাবতই তিনি কয়েকবার আমার কানে হাত ও মুখ দিয়াছেন এবং বস্তুতই কিছু বলেন নাই। বুঝিলাম সেই গোপন কথার ব্যাপারটা হয়তো একটা ষড়যন্ত্র ছিল। বিষয়টা গ্রাহ্য না করিয়া রজনীকেই উল্টা চাপ দিলাম, তুমি তো আমার কানে হাত দিয়েছ। যা দিয়েছ মালা দেবার সময়। এ মা, কি মিথ্যুক! ছি ছি! রজনী যেন লজ্জায় মরিয়া গিয়া প্রবলভাবে মাথা নাড়িয়া আপত্তি জানাইল। আমি বলে হাত পাই না, অত বড় মাথা, এখন আমার নামে দোষ? রজনীর ভয় ভক্তি দেখিয়া হাসিয়া ফেলিলাম। 2-5টি অর্থহীন কথার পর রজনী শুধাইল, তোমার স্কুল কতটা পথ? 4 মাইল। হেঁটে যাও? হাঁটবো কেন, সাইকেল আছে। তুমি সেকেন্ড ক্লাসে পড়ো? আসছে বছর ফার্স্ট, তারপরে ম্যাট্রিক পরীক্ষা দেব। কবারে পাস? কবার? মধুদা 3 বারের পর 4 বারে পাশ করেছিল। হ্যাঁ, গাধারা 3 বারে পাশ করে। ই মা, কি অসভ্য! রজনীর ভৎসনার কারণ বুঝিলাম না। রজনী বলিল, গুরুজনকে গাধা বললে সহবত জানো না? সত্যি বটে, জিভ কাটিলাম। বলিলাম, মুখ ফসকে বেরিয়ে গেছে, আমার মুখ খুব ফসকা, আমি কিন্তু একেবারেই পাশ করব। উল্টে মুল্টে করবে। রজনী হাসিতে লাগিল। রজনীর আবার হাই উঠিল। দেখা দেখি আমারও। হাই জিনিসটা বড় ছোঁয়াচে। তুমি গল্প টল্প জানো? রজনী হাতের পিঠে চোখ রগড়াইল। গল্প? কিসের গল্প? কে জানে, ভূতের গল্প আমি শুনব না, রাক্ষস ফাক্ষসেরও নয়। বলিয়া রজনী আমার দিকে তাকাইল। তাহার সন্দেহ হইল সে যা বলিতেছে আমি বুঝিতেছি না। নাক কুচকাইয়া বলিল, ছেলেটা কি রে, বিয়ে করে আবার? আমি বিছানায় ফিরিয়া আসিয়া বসিলাম। রজনী কয়েক মুহূর্ত পরেই চিত হইয়া বালিশে মাথা দিয়া শুইয়া পড়িল। শাড়ির স্তূপীকৃত আঁচলটা তাহাকে বড়ই বিব্রত করায় সে পুটুলির মতন করিয়া খানিকটা আঁচল পাশে সরাইয়া রাখিল। সামান্য পরেই জিজ্ঞাসা করিল, তোমার মাথা ধরেছে? না, মাথা ধরবে কেন? জিজ্ঞেস করতে হয়, দিদি বলেছিল বরকে জিজ্ঞেস করবি মাথা ধরেছে কি না, যদি হ্যাঁ বলে তবে আস্তে আস্তে মাথা টিপে দিবি। আমি হাসিয়া ফেলিলাম। রজনী যেন অপ্রতিভ হইল। কেমন করে হাসে রে? রজনী ঠোঁট উল্টাইয়া বলিল, হাসির কথা শুনলে হাসব না? ভূত। কে? আমি? আমার পাশে। বলিতে বলিতে হঠাৎ যেন কি মনে পড়ায় রজনী আমার চোখে চোখে তাকাইল। আচ্ছা, একটা ধাঁধা বলো তো দেখি। চেহারাটি ঝরঝরে, বাবুমশাই ফরফরে, বাতাসেতে উড়ে যায়, জল পড়লে গলে যায়। ঝরঝরে চেহারার বাতাসে ওড়া জলে গলা বস্তুটি কি হইতে পারে আমি অনুমান করিতে চেষ্টা করিলাম। বাবু মশাই শব্দটা গোল পাকাইতেছিল। যাহা অনুমান করিয়াছিলাম তাহা প্রকাশ করিলাম না। কতই যেন আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া খুঁজিয়া হতাশ হইয়াছি। বলিলাম, কি জানি। ই রাম, এত সোজা, জল একেবারে, তাও পারছ না? না, তুমি বলো। তুমি কাঁচকলা পাশ করবে। আমার পাশ ফেল সম্পর্কে নিশ্চিত হইয়া রজনী নিঃশ্বাস ফেলিল। তাহার পর বলিল,
আচ্ছা, একটু বলছি, ধরিয়ে দিচ্ছি, জিনিসটা এই ঘরেই আছে। রজনী আভাসটুকু ধরাইয়া দিয়া সকৌতূহলে আমার উত্তরের অপেক্ষা করিতে লাগিল। এই ঘরে আছে? আমি ঘরের চারপাশটা দেখিবার ভান করিলাম। তোমার বলিতে বলিতে রজনী কোনো রকমে মুখের কথাটায় লাগাম কষিল, যেন অল্পের জন্য সবটাই মাটি হইয়া যাইত। আমি মাথা চুলকাইলাম। কোথায়? সব বলে দে আর কি। জানলায়? না। টেবিলে? তবে কোথায়? চোখ থাকলেই দেখতে পাবে। রজনী তাহার ওষ্ঠ দুইটির ঝাঁপ বন্ধ করিয়া কড়িকাঠের দিকে তাকাইয়া রহিল। রজনীর সরল সুন্দর মুখটির দিকে আমি মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিলাম। তাহার কপালে চন্দনের টিপ, শিশির বিন্দুর মতন ছোট ছোট লবঙ্গ গুটি টিপগুলির কিছু কিছু মুছিয়া গিয়াছে। চোখে কাজল, থুতনির উপর পানের পিচের সেই অল্প লাল দাগ, গলায় ডালিম দানার মতন একটি তিল। মাথার সরু সিথিটা বড়ই শীর্ণ, কিন্তু প্রচুর সিঁদুরে মাঝ মাথা পর্যন্ত লাল। স্বীকার করিতে দোষ নাই, ভগ্নিপতি শরতের পরামর্শ ও শিক্ষা এ সময়ে আমার কানে দুষ্টু মন্ত্র দিতে লাগিল। আমি বলিলাম, দেখতে পেয়েছি। কি? রজনী কড়িকাঠ হইতে চোখ সরাইয়া আমার পানে তাকাইল। বলবো? বলো। চিনি। একটি পলক বুঝি রজনী নীরব। পর মুহূর্তে তাহার সমস্ত মুখখানি সলজ্জ সকৌতুক হাসিতে পূর্ণ করিয়া জিভের ডগা বাহির করিয়া সে আমায় ভ্যাংচাইল। ই রে, চিনি? কি চিনি? দেশি না ফর্সা চিনি? আমার চিনি। শরৎ প্রদত্ত মুখচুম্বনের শিক্ষাটি অশিক্ষিতের মতো প্রয়োগ করিলাম। চিনি অথবা রজনী সেই মুহূর্তে যেন আর সাড়া শব্দ করিল না। তাহার পর সে লাজুক চাহনির মতন পলকে আমায় একটা প্রতিদান দিল। চমচমে জ্যোৎস্নার মতন আমার সর্ব ইন্দ্রিয়ে একটা চমচমে ভাব হইল। ততক্ষণে রজনী তাহার পুটুলি করা আঁচলটা মুখের উপর চাপাইয়া মুখ ঢাকিয়া ফেলিয়াছে। ঘুম ভাঙিয়া গেল। নিদ্রার আবেশে প্রথমটায় বুঝিতে পারি নাই, পর মুহূর্তে বুঝিলাম নূতন শয্যায় নববধূর পাশে আমি শুইয়া আছি। রোমাঞ্চকর আনন্দ ও সাবালকত্বের মর্যাদা অনুভব করিয়া চোখ মেলিলাম। ভোর হইয়াছে বটে, তবে এখনো সকালের ফর্সাটুকু তেমন পরিষ্কার নয়। বাহিরে একটি দুটি করিয়া কাক জাগিয়া উঠিয়া ডাক দিতে শুরু করিয়াছে। প্রত্যুষের শীতল বাতাসে শিহরণ উঠিতেছিল। মাথা ঘুরাইয়া রজনীকে খুঁজিতে গিয়া দেখি বালিশটা ফাঁকা। রজনী কি উঠিয়া গেল? মাথা সামান্য উঁচু করিতেই চোখে পড়িল ঘুমের ঘোরে আমার বালিকা বধূটি ঘড়ির কাঁটার মতো ঘুরিয়া গিয়াছে। মস্ত পালঙ্ক, তাহার কোনো অসুবিধা হয় নাই। ঘুরিতে ঘুরিতে সে মাথাটাকে আমার পায়ের দিকে কোনাকুনি করিয়া তাহার চরণ যুগল আমার বুকের কাছে আনিয়া হাঁটু ভাঙিয়া দুমড়াইয়া নিশ্চিন্তে নিদ্রা যাইতেছে। সম্ভবত ভোর রাতে শীত শীত করায় গায়ের আঁচলটাকে চাদর করিয়া মাথা মুখ মুড়ি দিয়াছে। রজনীর আলতা পরা পা দুখানি যে কত ছোট এবং পায়ের পাতা কত পাতলা তাহা দেখিতেছিলাম। বাসি অথচ ফিকা গন্ধ নাকে লাগিল। মাথা আরও একটু নিচু করিতেই বুঝিলাম গন্ধটা সুগন্ধি আলতার, শাড়ি ও বিছানায় ছড়ানো সেন্টের। রজনীর পায়ের পাতায় সুরসুরি দিয়া তাহার ঘুম ভাঙানোর লোভ আমায় পাইয়া বসিল। হাতের আঙুলের সুরসুরি তেমন জুতের হইবে না ভাবিয়া আমি বিছানা হইতে একটা বাসি ফুল তুলিয়া লইয়া রজনীর পায়ের পাতায় সুরসুরি দিতে লাগিলাম। ঘুমটা দেখি রজনীর বেশ গভীর। ফুলে কাজ না হওয়ায় হাতের আঙুলে বার কয়েক সুরসুরি দিতেই রজনী পা টানিয়া লইল। আমার আনন্দ বাড়িল। পুনরায় সুরসুরি দিতে লাগিলাম।
রজনী পা গুটায়, শরীর গুটায়, পাশ ফেরে। শেষে তাহার রোমকূপগুলিতে রোমাঞ্চ জাগিতে সে ধরফর করিয়া বিছানায় উঠিয়া বসে। নিদ্রা ভঙ্গের আকস্মিকতায় তাহার মুখভাবে খানিকটা বিমূঢ়তা, কিছুটা বিস্ময়, সামান্য বা বিরক্তি। আমি হাসিতেছিলাম। রজনী কয়েক মুহূর্ত পরে যেন হুঁশ ফিরিয়া পাইল। জানালা, ঘরের চারিপাশ, বিছানা এবং তাহার নবলব্ধ ষোড়শ বর্ষীয় স্বামীটিকে দেখিয়া লইয়া যেন কোনো একটা বিষয়ে আশ্বস্ত হইল। দুই হাতে চোখের পাতা রগড়াইয়া ঘুমের জড়তা কাটাইল, হাই তুলিল এবং টুপ করিয়া দুই হাত জোর করিয়া একবার ঠাকুর প্রণাম সারিল। আমার পায়ে তুমি সুড়সুড়ি দিচ্ছিলে? ঘুম ভাঙিয়া জাগিয়া ওঠার পর রজনী এই প্রথম কথা বলিল। বলিলাম, কই না। বাসি মুখে মিথ্যে কথা? রজনী শিহরিয়া উঠিল। তুমি আমার মুখের দিকে পা করে ঘুমোচ্ছিলে কেন? প্রথমটায় যেন রজনীর বিশ্বাস হইল না, পরে বলিল, সত্যি? বলিয়াই নিজের অবস্থান ও বিছানার দশাটা দেখিয়া লইয়া বড়ই অপ্রতিভ হইয়া নাসিকা কুঞ্চিত করিল। এ রাম, ছি ছি, আমার পায়ে কুট হবে। এই তোমার গায়ে পা লেগেছিল? না না। আমি হাসিতে হাসিতে মাথা নাড়িলাম। আমার বালিকা বধূটি ঘুমের ঘোরে যে তাহার চরণ দুইটি আমার অঙ্গে ছোঁয়ায় নাই, এমন কথা আমি বলিতে পারি না। তথাপি উদারতা বশে অস্বীকার করিলাম। রজনী বলিল, আমার শোয়া বড় খারাপ। মা, পিসিমা, দিদি সবাই বকে। কত করে বলে দিয়েছিল, ভদ্দর হয়ে শুবি, সোজা হয়ে ঘুমোবি, বরের গায়ে পা দিস না। বলিতে বলিতে নিজ অপরাধের জন্য ক্ষুব্ধ ও গম্ভীর হইল। তোমার পা দুটো বিছানা থেকে নামাও, পেন নাম করে রাখি। হ্যাঁ, পেন নাম? না, আমার পাপ হবে। তুমি আমার পায়ে হাত দিয়েছিলে কেন? রজনী পালঙ্ক হইতে নামিয়া পড়িল। তাহার পাপের বোঝাটা যেন প্রতি পলে ভারী হইয়া উঠিতেছিল। মিথ্যা বলিব না, ব্যাপারটায় মজা যতই লাগুক না কেন, নিজের পদগৌরবে একটা মর্যাদা বোধ করিতেছিলাম। বাহিরের অস্পষ্ট ভাবটা অতি দ্রুত মুছিয়া সকাল জাগিতেছিল। ঘরের মধ্যেই ফর্সা ক্রমশই চারপাশে ছড়াইয়া পড়িতেছিল। অনেকগুলি কাক জাগিয়া উঠিয়া গাছে গাছে যাওয়া আসা করিয়া ডাকাডাকি করিতেছিল। দূরের রেল লাইন দিয়া ভোরের মেলগাড়িটা নিস্তব্ধ শান্ত ঘাটটাকে বাঁশিতে ডাক দিয়া ও গায়ে নাড়া দিয়া চলিয়া গেল। রজনীর বিলম্ব সহিতেছিল না। সে আমার পা দুটি প্রায় টানিয়া লইয়া একটা প্রণাম সারিয়া ফেলিল। বলিল, এই একটা কথা বলবো, দিব্যি করো। কিসের দিব্যি? তুমি কাউকে এ কথা বলবে না। কি কথা? আহা, কিছুই বুঝছে না। রজনী মুখটি ভার করিয়া বলিল, তোমার মাথার দিকে আমার পা হয়ে গিয়েছিল, কাউকে কখনো বলবে না, বলতে নেই। বললে কি হবে? তুমি বলবে? না, বলবো না। কি হবে বললে তাই জিজ্ঞাসা করছি। রজনী আমার পানে বিস্মিত হইয়া চাহিয়া থাকিল, যেন বুঝিতে পারিতেছিল না আমার জ্ঞান বুদ্ধির এতটা অভাব কেমন করিয়া হইল। বলিল, লোকে শুনলে তোমাকে অসভ্য ভাববে, আমার মা বাবা গুরুজনকে নিন্দা করবে, বলবে মেয়েকে সহবত শেখায়নি, শ্বশুর বাড়িতে নিন্দা হলে খুব খারাপ হয়। পিত্রালয় হইতে রজনী যে অনেক শিক্ষা লইয়া আসিয়াছে তাহা বুঝিতে আমার কষ্ট হওয়ার কথা নয়। চন্দ্রার বিবাহের কথাবার্তা পাকা হইতেই মা তাহাকে পদে পদে শিক্ষা দিতেন দেখিয়াছি। একদিন চন্দ্রা আমায় আড়ালে বলিয়াছিল, এটা না, ওটা না, অমুক করিস না। বাবারে বাবা, কিছুই করব না তো বিয়েই বা করবো কেন? শ্বশুর বাড়ি না পাঠশালারে দাদা, বলতো। কথাটা এখন মনে পড়ায় হাসি আসিল। রজনীকে অভয় দিবার একটা কর্তব্য বোধও যেন আমার জাগিয়া উঠিল। বলিলাম, তোমার কেউ নিন্দে করবে না।
বলেছে রে তোমায়? দেখছি তো, মা তো তোমায় খুব আদর করছে। বাবাও, বাবা আমায় বলেছেন তোমার সঙ্গে শুক্রবার রানীগঞ্জে যাব, এখন আর আসবো না। সংবাদটিতে আনন্দিত হওয়ার মতন কিছুই ছিল না, বরং স্ফুটিত সকালটিতে কেমন করিয়া না জানি একটা কাঁটা বিধিয়া মনটা খচখচ করিতে লাগিল। আমার মুখটিও কিছুটা ম্লান হইল। বলিলাম, তুমি একলা যেও, আমি যাব না। ইস রে, যাবে না? যেতে হয় তা জানো, ধুলোপা করতে জোরে যায়। জোর বিজোর জানি না, জানিয়াও না জানার ঝোঁকে মাথা নাড়িলাম। তুমি তোমার মা বাবা পিসিমার কাছে যাবে তো যাবে, থাকবে তো থাকবে, আমার কি? আমার যে কি আনন্দটাই হচ্ছে। তুমি 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 1 নম্বরের সেলফিশ জায়েন্ট। কি? সেলফিশ জায়েন্ট শব্দটা মুখ হইতে বাহির হইয়া গিয়াছিল। সেকেন্ড ক্লাসে ওঠার পর থেকেই সেলফিশ জায়েন্ট গল্পটা আমাদের পড়ানো হইয়াছিল। গল্পটায় আমরা এতই অভিভূত ও মুগ্ধ হইয়াছিলাম যে নিজেদের মধ্যে সেলফিশ জায়েন্ট কথাটা প্রকৃত স্বার্থপরতার দৃষ্টান্ত বুঝাইতে ব্যবহার করিতাম। কথাটা আমাদের মধ্যে খুবই প্রচলিত ছিল। রজনী যে কথাটা বুঝিবে না অত খেয়াল করি নাই। যদিও রজনী বাড়িতে থাকিয়া বাংলা ইংরাজি পড়াশুনো করে, তথাপি এই বিশেষ শব্দটি তাহার জ্ঞান বুদ্ধির অগম্য হওয়াই স্বাভাবিক। রজনী সামান্য অপেক্ষা করিয়া বলিল, বলো না, কি বললে? বলিব কি বলিব না করিয়া শেষে বলিয়া ফেলিলাম, তুমি 1 নম্বরের স্বার্থপর। স্বার্থপরতার অপবাদে রজনীর রাগ বা দুঃখ দেখিলাম না। নির্বিবাদে অভিযোগটা যেন স্বীকার করিয়া লইল। ঘরের মধ্যেটা ততক্ষণে পরিষ্কার ও ফর্সা হইয়াছে। সূর্য ওঠে নাই, উঠিবার উপক্রম হইতেছে, আলোর ভাব আসিতেছে। রজনী সারা রাত্রির অবিন্যস্ত বেশবাস গুছাইতে লাগিল। গায়ের শাড়িটার পাট বলিয়া কিছু আর ছিল না। আঁচলের প্রান্তটি নেতার মতন, মাথার চুলগুলি এলোমেলো, কপালের কাছে গুচ্ছ গুচ্ছ পাতলা চুল, সিঁদুরের লালটা অনেকখানি ছড়াইয়া গেছে। আমি বলিলাম, রানীগঞ্জে গিয়ে তুমি আমার কথা কাউকে বলবে না। রজনী শাড়ির পায়ের দিকের প্রান্তটা টানাটানি করিয়া পিঠ সোজা করিয়া দাঁড়াইল। আমার দিকে তাকাইয়া অতি অক্লেশে বলিল, আহা, বলতে যেন আমার লজ্জা করবে না, না? ঘরের দরজায় টুকটুক শব্দ হইল। রজনী দরজার দিকে তাকাইয়া অনুচ্চ গলায় বলিল, ঠাকুরজি, তুমি শুয়ে থাকো, যেন ঘুমোচ্ছ, আমি যাই। রজনী সকালের আলোয় দরজা খুলিয়া চলিয়া গেল। শেষ হল বালিকা বধূ প্রথম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিমল কর। গল্প পাঠ করলাম আমি, রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।